প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ফৌজদারি কার্যবিধি, বিশেষ করে 2025 সালে ফৌজদারি কার্যবিধিতে যে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো এসেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, যিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ জজ আদালত 3 এবং নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, 2009 সালে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন হয় প্রথমে, তারপরে এবার একটি সংশোধন হলো 2025 সালে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025-এর মাধ্যমে। এই অধ্যাদেশে যে পরিবর্তনগুলো আনা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি কি আনা হয়েছে? ফৌজদারি কার্যবিধির যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বলি আমরা 2025, জি, যে এটা দ্বিতীয় সংশোধনী, সেখানে আসলে গুরুত্বপূর্ণ অনেক বিষয় যেগুলি অনেকদিন যাবতই আসলে। তার আগে একটা বলে দিচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে ফৌজদারি কার্যবিধিটা কিন্তু 1898 সালে প্রায় 100 বছর আগের একটি আমাদের আইন, যে আইন দ্বারা ফৌজদারি মামলাগুলো পরিচালিত হয়ে আসছিল। তো আসলে হয় কি যে আইনটা তো আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে আইন, সেই আইনটা বলবৎ আছে। ওখান থেকে আমাদের যে বিষয়গুলি, আমাদের সাথে যে বিষয়গুলি যায়, যেমন আমাদের প্রথমত গ্রেপ্তার, তারপরে রিমান্ড, তারপরে রিমান্ডের পরে আসে আপনার তদন্ত, তারপরে আসে বিচার। এই প্রক্রিয়াগুলিকে আরও বেশি কমফোর্ট করার জন্য, এখানে আসামি এবং বাদী সবার অধিকারকে নিশ্চিত করার জন্য, মানে সুবিচারের প্রক্রিয়ার জন্য এবং পুলিশের যে ক্ষমতা, পুলিশের যে অপব্যবহার রোধ করার জন্য এই আইনগুলি অ্যামেন্ডমেন্ট খুব দরকার ছিল এবং সেটা হয়েছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই আইনগুলি অ্যামেন্ডমেন্ট করে আমি মনে করি যুগান্তকারী একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। আর গুরুত্বপূর্ণ আইন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি কি এসেছে আপনার মতে? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের ফৌজদারি কার্যবিধির 446 ধারা যেটা আছে, সেই 446 ধারার ABCDE, এখানে 5টি ধারাকে নতুনভাবে সংযোজিত হয়েছে। সেখানে হচ্ছে কি যে একজন মানুষ, আগে তো আমাদের দেশে যেটা হতো, আমরা যেটা দেখেছি আর কি, যে দীর্ঘ বছর এই দেশের মানুষ কখন গ্রেপ্তার হতো, কে গ্রেপ্তার করতো, কোন সংস্থা গ্রেপ্তার করতো, এই যে খুন গুম এগুলি হয়ে যেত, আমরা ট্রেস করতে পারতাম না। আমার সন্তান বা আমার ভাই বা আমার আত্মীয় গ্রেপ্তার হওয়ার পরে আমরা সে কোথায় আছে সেটাই জানতে পারতাম না। সংস্থার কাছে আমরা আপনি 46 ধারায় সংশোধন এসেছে, আমি ওখানে আসছি। তার আগে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ইতিপূর্বে যে 54 ধারায় পুলিশকে একটি ক্ষমতা দেওয়া হয়েছিল যে কোনো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, বা যদি কোনো অপরাধ আমলযোগ্য অপরাধ সংগঠিত হবে তখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, এই যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, সেটা আপনার 54 CRPC, যেটা আমরা যেটাকে 54 ধারাই বলি, সন্দেহজনকভাবে গ্রেপ্তারের যে বিষয়টি, সেই আইনটি আসলে সেভাবে এখন আর নেই। জি, 54-এর যে বিষয়টি, সেটা এভাবে নতুন আইনে যেভাবে এসছে, সেটা হচ্ছে যে পুলিশ ইচ্ছা করলে আগের মতো নির্বিচারে সবাইকে সন্দেহ করে গ্রেপ্তার করতে পারবে না। এখানে সন্দেহ করতে হলে আমলযোগ্য অপরাধ হলেই হবে না। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এই অপরাধটা হতে হবে পুলিশের সামনে, এমনই প্রত্যক্ষদর্শী ওনার সামনে সেটা হতে হবে। পাশাপাশি এমন হতে হবে যে অপরাধটি 7 বছরের উপরে, যদি কোনো এই অপরাধটি সংগঠিত হয়েছে, তার শাস্তি 7 বছরের উপরে হবে, অধিক হবে। তো সেই ক্ষেত্রে পুলিশ কগনিজেবল অফেন্স হলে পুলিশ বিনা পরোয়ানায় তাকে করতে পারবে। এবং কাকে গ্রেপ্তার করার কারণ, এখানে যে কারণটা হচ্ছে 54-এর A, নতুন সংযোজিত নতুন আইনে, যেখানে 54-এর এতে পুলিশকে কৈফিয়তের একটা ব্যবস্থা রাখা হয়েছে, যে আপনি তাকে যে সন্দেহ করলেন, কেন সন্দেহ করলেন, যথেষ্ট কারণ আছে কিনা, আপনাকে সেই সন্দেহ করার কারণ, যৌক্তিকতা এবং পারিপার্শ্বিক অবস্থা, এবং তাকে গ্রেপ্তার না করলে কি এমন ক্ষতি হতো, তার রাষ্ট্রের কত বড় সে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কত বড় অপরাধী, সেগুলিকে নিরূপণ করার জন্য পুলিশকে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যদি সন্তুষ্টজনক হয় তাহলে অ্যাকসেপ্টেবল হবে, সন্তুষ্টজনক না হলে এই গ্রেপ্তারের কারণে পুলিশের বিরুদ্ধে এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি তার বিরুদ্ধে বিচার ব্যবস্থায় বা সংস্থার বিরুদ্ধে যে কোনো প্রসিডিং বা তার চেয়ে উনি নির্দেশ দিতে পারেন। আমাদের বিদ্যমান আইন অনুযায়ী একজন ব্যক্তিকে 54 ধারায় কতদিন পর্যন্ত হাজতবাসে বা আটক রাখার সুযোগ রয়েছে? বিদ্যমান আইনে আসলে আপনার যেটা বলছেন আপনি,
আমাদের যে বর্তমান যে আইনে আসলে তো এটা আপনি জানেন যে যে অ্যামেন্ডমেন্টের আগে যে বিষয়টা ছিল সেটা তো আপনি রাখা যেত আর কি, মানে আমাদের কোনো তো ফৌজদারি মামলা ব্যতীত 14 দিন পর্যন্ত রাখা ছিল, মানে আমরা 14-15 দিন পর্যন্ত জামিনের আবেদনেই করলেও ম্যাজিস্ট্রেট জামিন দিতেন না। তারপরে যদি 15 ডেজের মধ্যে যদি কোনো আমলযোগ্য অপরাধের কোনো মামলা না আসতো সেই ক্ষেত্রে তখন মানে জামিন মঞ্জুর করা হতো। তারপরে অনেক সময় দেখা যায় যে মামলা আসেনি, তারপরে ডিটেনশনের জন্য আবেদন আসতো, এরকম হতো আর কি। তো এখন সেই বিষয়টাকে বিলুপ্ত করার জন্য এবং সেই আইনি প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য এবং সবাইকে একটা ফ্রেমে আনার জন্য, আইনি কাঠামোর মধ্যে আনার জন্য এই 54টাকে নতুনভাবে সাজানো হয়েছে। জি, আপনি বলছিলেন 46 ধারার কথা। 46 ধারায় 4টি গুরুত্বপূর্ণ বিধান সংযোজিত হয়েছে, 5টি সংযোজিত হয়েছে। এর মধ্যে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে 46 ধারায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 46A, B, C, D, E এগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, এতে যে কথাটা বলা আছে, আপনি যিনি অভিযুক্ত, যাকে আপনি গ্রেপ্তার করতে গেলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে স্পষ্টতভাবে এবং দৃশ্যমান এবং তার একটা নেম প্লেট, তার দেহের মধ্যে তার নামটা লিখিত থাকতে হবে। জি। এবং তাকে যেন সহজেই শনাক্ত করা যায়, ওনার নাম এরকম মিস্টার অমুক, তার নামটা আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য থাকবে, তাকে দৃশ্যত তার নামটা তার দেহের মধ্যে স্পষ্ট আকারে থাকতে হবে, তার ড্রেসের উপর লেখা থাকতে হবে। এবং আপনি কেন আসছেন, কি অপরাধে তাকে গ্রেফতার করছেন, আমার বিরুদ্ধে অভিযোগটা কি, সেই অভিযোগটা আপনাকে স্পষ্টত এখানে উল্লেখ করতে হবে। এবং আপনি যাকে আপনি গ্রেফতার করতে যাচ্ছেন তার কাছে আপনার পরিচয় দিতে হবে। এবং উনি চাইলে, অভিযুক্ত ব্যক্তি যদি বলে যে আপনি কে, তাকে আপনার সেই প্রদর্শিত করতে, আপনার যে আইডেন্টিটি, আপনার যে কোনো কার্ড, আপনি যে কি ডিপার্টমেন্ট থেকে এসছেন সেই মর্মে আপনার কোনো পরিচয়পত্র আপনাকে প্রদর্শন করতে হবে। পাশাপাশি তাকে গ্রেপ্তার করতে হলে একটা অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম যেটাকে বলে, একটা আপনার গ্রেপ্তারি স্মারক যেটাকে বলে, সেখানে একজন সাক্ষীর স্বাক্ষর, এখানে একজন উপস্থিত একজন সাক্ষীর স্বাক্ষর বা কোনো আত্মীয়ের স্বাক্ষর, অথবা যদি কেউ না থাকে সম্মানিত কোনো স্থানীয় কোনো ব্যক্তি, ওই বাসিন্দাদের স্বাক্ষর নিয়ে স্মারক আপনার যদি লিপিবদ্ধ করতে হবে। এবং এখানে যদি কেউ সাক্ষী দিতে রাজি না হয়, কোনো আত্মীয় খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আসামিও এখানে তার ফিঙ্গার দিতে পারবে। যদি আসামি বলে যে আমি দিব না, সেক্ষেত্রে তাকে জোর করা যাবে না। এটা একটা বিষয় গেল। পাশাপাশি আপনি এই আইনের মধ্যেই বলা আছে যে আপনি একজন আসামিকে যদি গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করতে চাইলে সেই আসামিকে, আপনি যে গ্রেপ্তার করতে আসছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আপনাকে দেখাইতে হবে। সে অভিযোগটা কি, আদালতের কি অভিযোগ আপনি নিয়ে আসছেন, বা আমলযোগ্য কি অপরাধ সে করেছে, সে অপরাধের একটা মেমোরেন্ডাম আসামির কাছে আপনি সুপর্দ করতে হবে। পাশাপাশি আরেকটা কাজ, যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি তাকে গ্রেপ্তার করতে গেলেন, তা আপনার যে পরিচিতি আপনি তুলে ধরলেন, তারপরে সেই আসামি, গ্রেপ্তারকৃত আসামির দেহের মধ্যে কোনো অসুস্থ আছে কিনা, কোনো ইনজুর্ড আছে কিনা, এবং সে যদি বলে যে আমি অসুস্থ বা আমি ইনজুর্ড আছি, তাকে মেডিকেল টেস্ট করাতে হবে। এবং সে মেডিকেল ডক্টর, সরকারি ডক্টরের মাধ্যমে তাকে প্রথমে তাকে গ্রেপ্তারের আগে টেস্ট করতে হবে, আবার রিমান্ডেতে আনার পর আবার টেস্ট করতে হবে। মানে রিমান্ডের আগে আমার দেহের অবস্থা কী ছিল এই মর্মে একটা সার্টিফিকেট দিতে হবে, সনদ দিতে হবে। এরপরে গ্রেপ্তারের পরে যখন আমার কোর্টে সুপর্দ করবেন, তখন আমার দেহ কি আগের মতোই আছে নাকি আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার শরীরে কোনো ইনজুর্ড আছে, কোনো জখম আছে, এটাও কিন্তু ডাক্তারের সার্টিফিকেটের মাধ্যমে এখানে আসতে হবে। এবং পাশাপাশি যদি আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করতে হয়, তাহলে এই সিস্টেম হবে। যদি আমার বাসার বাইরে যদি আমাকে গ্রেপ্তার করে, মনে করেন আমাকে আমার যে গন্তব্য আছে, আমার যে বাসস্থান আছে, আর বাইরে গ্রেপ্তার করলো, তখন সেই ক্ষেত্রে হবে যে আমাকে গ্রেপ্তারের পরে আমার যে আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার মনোনীত কোনো বন্ধুকে বা আমার আত্মীয় স্বজনকে যত দ্রুত সম্ভব ইনফর্ম করতে হবে, অবহিত করতে হবে যে আমি গ্রেপ্তার হয়েছি এবং এখানে আছি। এটা ম্যাক্সিমাম সময় হচ্ছে 12 ঘন্টার মধ্যে। আর আগে আপনাকে বলতে হবে 12 ঘন্টার মধ্যে অবশ্যই এটা ম্যান্ডেটরি, এটাকে আপনাকে জানাইতে হবে। যিনি জানাবেন, এখন আমি কার হেফাজতে আছি, সম্পূর্ণ কিন্তু নতুন বিষয়, আমি এটা আগে ছিল না, এই জন্যই তো মানুষ গুম খুন হতো। এবং গত 16 বছর কিন্তু সেটা হয়েছে, কেউ জানতো না যে এই আসামিটা কোথায় আছে। তো এখন আপনাকে কোথায় কার হেফাজতে আছে, কটার সময়, কয়টা তারিখ, সময়, স্থান,
এগুলি উল্লেখ করে বলতে হবে যে আসামিটা এখানে আছে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে আপনার যে আগে আইনজীবীদের সাথে আসামিদের সাক্ষাতের সুযোগটা ছিল না। আইনজীবী একজন লয়ার তার মক্কেলের মামলা করবে, মক্কেলের কাছ থেকে যদি তথ্য সে না জানে সে কিভাবে ডিফাইন করবে? আমাকে সেই অধিকারটা হচ্ছে যে একটা ব্যক্তির যে অধিকার, গ্রেফতার হয়েছেন অভিযুক্ত, হ্যাঁ, তার সাক্ষাৎ করতে পারবেন এবং আইনজীবী সাক্ষাৎ করতে দিতে হবে, থানায় হোক কোর্টে হোক, হ্যাঁ, সে বাধ্যবাধকতা, এটা ম্যান্ডেটরি, তাকে সেই স্বাধীনতা দিতে হবে। পাশাপাশি তার মনোনীত কোনো ব্যক্তি বা আত্মীয়স্বজনের সাথেও দেখা করার সুযোগ দিতে হবে। এই আইনে এই বিষয়টা এসছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সিতে যে বিষয়টা আসছে আপনার 46-এর সি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার একজনকে গ্রেফতার করার পরে আপনার তার তথ্য, তার নাম, ঠিকানা এবং তার পরিচয় এবং তার অপরাধ সম্বলিত একটা মেমোরেন্ডাম আপনাকে যদি আপনার মফস্বল এলাকায় হয় ডিস্ট্রিক্ট লেভেলের সুপারের কার্যালয়ে থাকবে, থানায় থাকবে, আর যদি ঢাকায় হয় ডিএমপি কমিশনার, মেট্রোপলিটন যদি এলাকায় হয় সেই ডিএমপি কমিশনারের কার্যালয়ে সেই তাদের নাম, ঠিকানা এবং ডিসপ্লে বোর্ডেও এটা আপনার অনলাইনে যেটা ডিজিটাল ভাবেও এটা প্রদর্শিত হবে। ডিজিটালি এখন পর্যন্ত এখন এটা হচ্ছে কি হচ্ছে আমি বলবো না, এখন আমাদের হয়তো মেট্রোতে ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, কিন্তু এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সেটা হবে, সেভাবেই কাজ চলছে। তো এটা হলে হবে কি যে একজন আসামি হারিয়ে যাবে না, নিখোঁজ হবে না, গুম হবে না। একটা আসামি সে জানতে পারবে এবং তার আত্মীয়স্বজন জানতে পারবে, এটা ডিসপ্লে বোর্ডে থাকবে এবং যিনি এই কাজটা করবেন প্রত্যেক থানায়, প্রত্যেক এসপি অফিসে, প্রত্যেক ডিএমপি কমিশনে একজন ন্যূনতম এএসআই পদের একজন লোক, মনোনীত একজন লোক এই কাজটা করবেন, তাকে এই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে। তবেই একজন নাগরিকের অধিকার সুরক্ষা হবে এবং নাগরিকের যে একজন অভিযুক্তের যে অধিকার আছে, একজন অভিযুক্ত হলেই কিন্তু একজন মানুষ কেবল অপরাধী হয় না। একটা মানুষ বিফোর ফ্রেমিং অফ চার্জ তাকে কিন্তু আসামি বলা যাবে না। একটা অভিযোগ যে কেউ বিরুদ্ধে একটা অভিযোগ আসতে পারে, একজন মানুষ গ্রেপ্তার হয়ে গেল একটা অপরাধে, তাকে বললাম যে ডাকাত গ্রেপ্তার, আমাদের অনেক পত্রিকায় দেখবেন যে মিডিয়াগুলোতে ডাকাত গ্রেপ্তার, আসলে তো ডাকাত কি ডাকাত না এটা আদালত নির্ধারণ করবে। এটা আপনি কিন্তু লিখতে পারবেন, আপনি বড়জোর লিখতে পারবেন যে ডাকাতের অভিযোগে গ্রেপ্তার। এই সংবিধানের 32 ধারায়ও কিন্তু এই বিষয়গুলি কিন্তু আছে। এটা যে অধিকার, ডিউ প্রসেসের কথা বলা আছে, হ্যাঁ, যে প্রসেস, যেটা মৌলিক যে অধিকারের মধ্যে কিন্তু এই বিষয়টা আছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে রিমান্ড নিয়ে সবসময় একটি সমালোচনা আছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে, যদিও সরাসরি রিমান্ডের বিষয়ে কোনো কিছু বলা নেই, তারপরও আমরা দেখেছি যে একটা গ্রেফতারকৃত আসামিকে আদালতে উপস্থাপন করার পরে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করত, তথ্য উপাত্ত সংগ্রহ বা অন্য কোনো এই অপরাধের সাথে আর কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তথ্য উদ্ধারের জন্য আসামিকে পুলিশের হেফাজতে নিয়ে তারপরে তাকে ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ করা হতো। এই রিমান্ডের বিষয়ে কি বর্তমানে কোনো পরিবর্তন এসেছে 2025 সালের অর্ডিন্যান্স? রিমান্ডের বিষয়ে হয় কি যে এখন পরিবর্তন এসছে, ব্যাপক পরিবর্তন এসছে, যে আপনি রিমান্ড এখন কোনো আসামিকেই, একটা সময় দেখতাম যে একজন আসামিকে আমরা দেখতাম যে মুফতি হান্নান বা এরকম অনেক আসামিকে মাসের পর মাস রিমান্ডে নেওয়া হতো একই মামলায়। তো বিষয়টা হচ্ছে এখন যে অ্যামেন্ডমেন্টটা আসছে, একজন নাগরিকের অধিকার সুরক্ষার জন্য একজন অভিযুক্তেরও যে অধিকার থাকে সে অধিকার সে প্রাপ্তির জন্য সর্বোচ্চ 15 দিন, আপনি আপনি 15 দিনের বেশি কাউকে আপনি রিমান্ডে নিতে পারবেন না। এরপরেও যদি আপনার মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, এখন তো আপনি কি বলে যে আপনি অনলাইনে অন্য পৃথক মামলায় নিতে পারবেন, সুনির্দিষ্ট একটি মামলায় আপনি 15 ডেজের বেশি 15 দিনের বেশি তার রিমান্ডে নেওয়ার সুযোগ নেই। আগে যেটা ছিল এটা বাড়িত করা হয়েছে। এটা অনেক বড় একটা, আমি মনে করি যে অভিযুক্তের জন্য অনেক বড় একটা সুফল। জি, তবে আপনি দীর্ঘদিন ফৌজদারি আইনে প্র্যাকটিস করছেন, বর্তমানে পাবলিক প্রসিকিউটর হিসেবে আছেন। পুলিশ রিমান্ডের যে ট্রেডিশনাল যে অভিযোগগুলো থাকে, চিরচারিত যে অভিযোগ যে আসামি কর্তৃক যে পুলিশ রিমান্ডে নির্যাতন করা হয় পুলিশ কর্তৃক, এই যে অভিযোগগুলো আসে সেটির কি কোনো আমূল পরিবর্তন হবে এই আইন আসার পরে? আমি মনে করি যে ইতিমধ্যে সুফল আমরা পেতে যাচ্ছি, একটি মামলায় বোধহয় আমরা পেয়েছিও। যেরকম আইনজীবী, আমি একটা প্রোগ্রামে এসে বলছিলাম যে রিমান্ডের সময় আইনজীবীকে একজন যে আসামি অভিযুক্ত ব্যক্তির যে লয়ার, সে লয়ারকে রিমান্ডের সময় থাকার সুযোগ দিতে হবে।
হ্যাঁ, তো এখন কিন্তু সেই আইন যেটি বহির্বিশ্বে অনেক উন্নত দেশে না, আমাদের 2025 আমাদের 25-এর এই আইনের মধ্যে কিন্তু যে আইনজীবীকে এখানে ইনক্লুড করা হয়েছে, যে আইনজীবীর উপস্থিতিতে, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় উনি উপস্থিত থাকতে পারবেন। ওইভাবে না আসলেও আইনজীবীকে যেহেতু আইনজীবীকে কনসাল্ট করতে পরামর্শ নিতে পারবেন, সে বিষয়ে বলা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, একজন আইনজীবী যখন থানায় যাবে, কথা বলবে, মানে কার্যতই মানে এই বিষয়টা তখন পুলিশ যাদের অনেক মোটিভ থাকে, আমাদের আসলে দেশের পুলিশ ব্যবস্থা ধ্বংসের পথে ছিল। আসলে আমরা চেষ্টা করছি সার্ভাইভ করার জন্য, দীর্ঘ বছর তো আসলে পুলিশদের কোনো আইন মান্য করার বিষয়টা, যে আইনের যে মানে আইনের শাসনের যে বিষয় তারা করবে, সেটা তারা করেনি। হ্যাঁ, তারা বিভিন্ন সেবাদাসী পরিণত হয়েছিল। তো এখন যখন একজন আইনজীবী কোর্টে গিয়ে তার মক্কেলের সাথে বা অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলবে, থানায় যাবে, তখন কিন্তু এই বিষয়টা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে আসামির জন্য। এবং আমার মনে হয় যে পুলিশও সেই ক্ষেত্রে তাদের সে আগের যে চরিত্র বা তার যে ভূমিকা, কিছুটা হলেও সে স্বচ্ছতার চেষ্টা করবে। আর এই আইনটাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একজন আইনের অপব্যবহার যাতে না হয় সে প্রতিরোধের জন্যই আসলে এই বিষয়গুলি সংযোজন করা আনা হয়েছে। আমরা দেখছি যে এখানে যেটি আপনি বলছিলেন আলোচনার সময়, যে ডিজিটালি এটা প্রকাশ করতে হবে যে কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখানে একটা তথ্য প্রযুক্তির একটা ব্যবহারের কথা বলা হয়েছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। তথ্য প্রযুক্তির যে বিষয়টা, এখন ইচ্ছা করলে একজন আসামি যদি অসুস্থ হয়, একজন আসামি যদি কোনো কারণে আদালতে না আসতে পারে, যুক্তিসঙ্গত যদি কারণ থাকে, সে কিন্তু অনলাইনের মাধ্যমেও, এরকম ক্যামেরা ট্রায়ালের মাধ্যমেও আদালতে তার স্বাক্ষর, তার হাজিরা সে দিতে পারে। এটা ইতিমধ্যে আইনের মধ্যে এসেছে, সন্নিবেশিত হয়েছে। পাশাপাশি আপনার একজন আসামি, যেমন আমরা আগে হতো কি, একজন আসামি থাকলে আমরা ফৌজদারি মামলায় যেটা দেখতাম যে একজন আসামি থাকলে তার জেরা করতে পারতাম না। হ্যাঁ, তখন আমরা একাধিক আসামি থাকলে আমরা 540 এতে পিটিশন দিয়ে আমরা অ্যাবসেনশিয়াল একজন আসামির পক্ষে আমরা জেরা করতে পারতাম। কিন্তু একজন আসামি যখন হতো, তখন আমরা 540 কিন্তু কার্যকর ছিল না। এখন একজন আসামিও যদি প্রেজেন্ট না থাকে, আদালতে না আসতে পারে কোনো কারণে, তখন এই একজন আসামির জন্য আমরা 540 এতে আমরা পিটিশন দিতে পারবো। 540 ফৌজদারি কার্যবিধির 540 দ্বারা এখানে অ্যাপ্লিকেবল হবে, এবং সেই আসামি তার আইনি সহযোগিতা সে নিতে পারবে। এই বিষয়টা কিন্তু একটা আমাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসছে। পাশাপাশি সাক্ষী, এখন সাক্ষীর বিষয়টাও, যে আপনি আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সে জিজ্ঞাসাবাদও ইচ্ছা করলে পুলিশ যদি চায় আসামিকে সেরকম ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে। পাশাপাশি বিজ্ঞ আদালত বা ম্যাজিস্ট্রেটও কিন্তু যদি চান, উনি যে সাক্ষীর মাধ্যমে সাক্ষী নেবেন, উনি তার সাক্ষ্য, সেই আসামির সাক্ষ্য বা সাক্ষ্যটা, মানে বাদীর সাক্ষ্যকে উনি ইয়ার মাধ্যমে নিতে পারবেন, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। জি, পুলিশের গ্রেফতারের বিষয়ে একটি ব্যাপক ক্ষমতা, যেটি পূর্বের আইনে ছিল সংশোধনের আগে, আমরা দেখেছি যে এক্ষেত্রে পুলিশের ক্ষমতার অপপ্রয়োগ বা অপব্যবহারের একটি অভিযোগ থাকতো। বর্তমান আইনে 46 ধারায় আপনি বলছিলেন যে অনেক মৌলিক কিছু পরিবর্তন আনা হয়েছে গ্রেফতারের ক্ষেত্রে। এটির মাধ্যমে পুলিশ কি এই বিষয়টি গ্রহণ করতে তারা তৈরি রয়েছে, তারা কি প্রস্তুত রয়েছে এই বিষয়গুলো? হয় কি, যে অভ্যস্ত করাতে একটু সময় লাগে গ্রহণ করতে, ইমপ্লিমেন্টেশন হবে। কারণ আমরা এর আগে দেখেছি, আমি একটু সংযোগ করতে চাই, যে সাদা পোশাকে পুলিশ গ্রেফতার করেছে, সাদা একটি মাইক্রোবাসে করে আসামিকে নিয়ে যাওয়া হয়েছে, যে মাইক্রোবাসের কোনো নেম প্লেটও নেই, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ নেই, আসামি কোথায় যাচ্ছেন, তাকে কোথায় উপস্থিত করা হবে এই বিষয়ে কোনো ওয়াকিবহাল থাকছে না। তার আত্মীয় স্বজনরা, তারা জানতেও পারছে না যে কোন বাহিনী তাকে গ্রেফতার করেছেন, র্যাব গ্রেফতার করেছে নাকি ডিবি গ্রেফতার করেছে নাকি পুলিশ গ্রেফতার করেছে, কোনো বিষয়ে জানা যাচ্ছে না। এখন কি এটার কি কোনো আসলে মৌলিক কিছু কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো? আমাদের যে এখন যে বর্তমান যে আইন, আমাদের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বলি আমরা, যেটা ফৌজদারি কার্যবিধি 2025-এ, সেখানে কিন্তু এই বিষয়গুলি স্পষ্টত এই বিষয়গুলিকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। 46-এর ইয়াতে এই কথাটা বলা আছে যে একজন গ্রেপ্তার যিনি করবেন, যে অফিসার যাবেন, তাকে স্পষ্ট দৃশ্যমান, তাকে নিজেকে পোশাক নাম উল্লেখ থাকতে হবে এবং তাকে আইডি কার্ড শো করতে হবে।
জি। যে আমি এই সংস্থার লোক, আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। শুধু এটা করেই শেষ হবে না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে এবং তার সাথে আইনজীবীকে সাক্ষাৎ করতে দিতে হবে। শুধু সাক্ষাতেই শেষ হবে না, এবং তার অবস্থান সম্পর্কে সে কোথায় কিভাবে আছে তার আত্মীয় স্বজনকে ইনফর্ম করতে হবে। এটা করলেই শুধু শেষ হবে না, পাশাপাশি এই কাজটা করতে হবে যে এই আসামির যিনি আসামি, যিনি এখানে বন্দী আছেন, তার সমস্ত তথ্য এইটা আপনার বিভিন্ন থানায় বা যে এলাকায় সে গ্রেপ্তার হলো সেই থানায় থাকবে, এবং এটি অ্যাপসের মাধ্যমে, যদি মহানগরীতে হয় মহানগরীর যে অ্যাপস আছে সেখানে থাকতে হবে। পাশাপাশি যদি জেলা সুপার হয় ওই কার্যালয়ে অ্যাপসের মাধ্যমে আপনি যদি তার নাম দিয়ে তার ঠিকানা দিয়ে যদি তলব করতে চান, এখন দেখবেন যে নামজারিগুলি কি হচ্ছে, আপনি নামজারিগুলি কিন্তু আপনি অনলাইনে হয়ে যাচ্ছে। এভাবে আপনি যখন আপনি হাইকোর্টের মামলা দেখবেন লিস্টে যখন মামলা আসে আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, আপনি যখন জানতে চাইবেন যে আমার আসামিটা কোথায় আছে তার নাম ঠিকানা দিয়ে সার্চ করবেন, তখন কিন্তু আপনি নিজেই আপনি ঘরে বসে আপনি তার তথ্য পেয়ে যাচ্ছেন। কোন থানায় তাকে নেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে, ডিটেইলস আপনি পাবেন। এক্ষেত্রে যিনি ম্যাজিস্ট্রেট আছেন, সংশ্লিষ্ট বা আদালত আছেন, ভূমিকা থাকতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করতে। তবে হ্যাঁ, এটা হয় কি যে আদালতের তো অনেক বেশি ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা আছে। আইনজীবীর ভূমিকা তো থাকবেই, ওনাদের ভূমিকা বেশি। মানে পুলিশ অফিসার কি করছেন, উনি সঠিকভাবে কাজ করছেন কি করছেন না। একটি মামলায় আপনি দেখছি খুব সম্প্রীতিকালে যে সেই মামলাটি যে আইনজীবীকে কয়েকবার দেখা করতে গেলে তাকে থানায় দেখা করতে দেওয়া হয়নি আসামির সাথে। তার এই যে আসামির যে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো, এবং আসামির সাথে পুলিশের যে কি বলে অপব্যবহার করা হলো, ক্ষমতার অপব্যবহার করা হলো, সেটা কিন্তু বিজ্ঞ আদালত সেই পুলিশ অফিসার কিন্তু সকুজ করেছেন। এটা একটা নজির। কিন্তু আসলে আমাদের এই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, যে বিচারকগণ যারা আছেন, ওনারা ইচ্ছা করলে আইনটি বাস্তবায়নের জন্য বা ইমপ্লিমেন্টেশনে তাদের একটি ভূমিকা রয়েছে, একদম গুরুত্বপূর্ণ ভূমিকা ওনাদের। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি আজকে যে আমাদের ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এই কার্যবিধিতে আনা হয়েছে কিনা? এখন বর্তমান যে অ্যামেন্ডমেন্টগুলি, সেকেন্ড অ্যামেন্ডমেন্টে যেটা আসছে, সেখানে যে আইনগুলি এখানে সন্নিবেশিত করা হয়েছে, আমার মনে হয় যদি এগুলি তদারকি করা হয়, সঠিক ইমপ্লিমেন্টেশন হয়, যদি আপনি বাস্তবায়ন করতে পারি, সেই বাস্তবায়নের ক্ষেত্রে জজ, ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ আইনজীবী সহ তথ্য প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আইনজীবী সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি আমরা সঠিকভাবে, এখন যেমন সিভিল মামলায় দেখেন আপনি, সিভিল মামলা এখন আর সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেওয়ার দরকার নেই, যেমন এটা অ্যাফিডেভিট করে তার বক্তব্য, কারণ কি যে আর্জির যে বক্তব্য সেটাই কিন্তু বাদীর বক্তব্য, তা বাদীকে সাক্ষীর জন্যই চলে যায় কয়েক বছর, তাহলে বাদীকে বিভিন্ন কারণে কোর্টে আসতে হয় না বা সমন পায় না। এখন যেমন সমনের জন্য এখন আর বাদীকে সমন পাঠাইতে হবে না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই কিন্তু এটা জারি দেখানো হবে। আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অথবা ইমো নাম্বার থাকে, আপনাকে যখন সিন করবেন তখন ধরে নিব তথ্য প্রযুক্তির মাধ্যমে সমন জারি করার সুযোগ দেওয়া সুযোগ এভাবে কিন্তু আগের মতো না। এখন এই যে ডিজিটাল মাধ্যমের কারণে এই মামলার যে দ্রুত যে দীর্ঘসূত্রিতা সেটা কিন্তু নিরসন হয়ে যাবে, এবং এটা ক্রমশই কিন্তু আমরা ইতিমধ্যে ডিজিটালের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, আমাদের দিগন্ত আমাদের আরো উন্মোচন হচ্ছে, জবাবদিহিতা স্পষ্ট হচ্ছে, এবং আমরা আইনের সুফল এবং অভিযুক্ত এবং বাদী উভয় মানে পাওয়ার আমরা এখন দ্বার প্রান্তে। আমার মনে হয় এই জন্য সবারই মানসিকতার পরিবর্তন দরকার। পাশাপাশি আমরা যারা আইনজীবী আছি আমাদেরকেও সেভাবেই আমাদের ভূমিকা রাখা উচিত, যেন একটা মামলা আইনজীবীর কারণেই কিন্তু মামলা দীর্ঘসূত্রিতা হয়, আইনজীবীদেরকেও সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলেই মনে হয় এই নিরসন করা সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার এটিএন দর্শকদেরকে যারা আমাকে দেখছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।